বই পড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রনক হাসান, আমি অভিনয় করি। আমি খুব ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? বন্ধুরা, বই পড়তে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে আমি অনেক 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 বই পড়েছি। আমার কাছে মনে হয় যে বাকি জীবনটাও হয়তো আমি আরও অনেক অনেক বই পড়ব। পৃথিবীতে এত কিছু জানার আছে, এত কিছু পড়ার আছে, হয়তো এক জীবনে আমরা সবটুকু পড়ে শেষ করতে পারবো না। তাই সময় নষ্ট না করে যখনই আমি সময় পাই তখনই বই পড়ি। গল্পের বই, উপন্যাস, কবিতা, আরও কত কত বই। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটি গল্প পড়ে শোনাবো। সেই গল্পটি হচ্ছে দোয়েল ও জোনাকি। এই যে দেখো, এটি লিখেছেন ইকবাল খন্দকার। আর এই বইয়ের প্রচ্ছদ এবং ভেতরে এত সুন্দর সুন্দর ছবি, এইগুলো এঁকেছেন ইউসুফ আলী নোটন। বন্ধুরা, আমরা প্রচ্ছদে কি দেখতে পাচ্ছি একটি গাছের ডালে সবুজ পাতার ফাঁকে একটি দোয়েল পাখি বসে আছে। আর নিচে এই দেখো, এই ঝোপের এখানে একটি পোকার মতো দেখা যাচ্ছে। তার পেছন দিক দিয়ে আলো জ্বলছে। তার মানে কি? তার মানে হচ্ছে ও জোনাকি। এই দোয়েল ও জোনাকির গল্প আমি আজকে কবিতার ছন্দে তোমাদেরকে পড়ে শোনাবো। চলো পড়া শুরু করি। বেশ বড় এক বাগান ছিল নদীর কিনার ঘেঁষে। একটা দোয়েল সেই বাগানে খাবার খেত এসে। সেদিনও সে খাবার খেলো, খায় সে ধরে রোজ। এমন সময় পেল সে এক নীল জোনাকির খোঁজ। জোনাকিটা বলে, আমার পাখায় ব্যথা ভাই, উড়তে আমি পারছি না যে, পড়ে আছি তাই। বন্ধুরা, নদীর ধারে খাবার খুঁজতে গিয়ে দোয়েল পাখিটি একটি জোনাক পোকার খোঁজ পেল। কিন্তু তার পাখায় ব্যথা, সে উঠতে পারছিল না। তার ভীষণ কষ্ট হচ্ছিল। এই মুহূর্তে দোয়েল পাখিটি সে কি করবে? জোনাকিকে দোয়েল তখন ঠোঁটের কোণে ধরে দিয়ে আসে পাশের বনে অনেক আদর করে। কদিন পরে সুস্থ হয়ে জোনাকিটা ভাবে আজকে রাতে দোয়েল পাখির বাসা দেখতে যাবে। রাতের বেলা যখন সে যায় দোয়েল পাখির ঘরে, দেখতে পেল কাঁপছে দোয়েল ভীষণ রকম জ্বরে। দেখলে তো বন্ধুরা, একদিন জোনাকি পোকা উঠতে পারছিল না বলে দোয়েল পাখিটি তাকে সাহায্য করেছিল, তার বাসায় গিয়ে পৌঁছে দিয়েছিল। আর এখন সেই জোনাকি দোয়েলের বাড়িতে গিয়ে দেখে তার ভীষণ জ্বর। তাহলে এখন জোনাক পোকাটি কি করবে? জোনাকি তখন তার শরীরে হাত বুলিয়ে বলে, এমন জ্বরে ভালো ওষুধ না খেলে কি চলে? দোয়েল বলে, ওষুধ আমি কেমন করে খাবো? আধার রাতে যায় না দেখা, ওষুধ কোথায় পাবো? জোনাকি বলে, বন্ধু তুমি ভাবছো কেন এত? আনবো খোঁজে এখন আমি জ্বরের ওষুধ যত। এই বলে সে আলো জেলে বনের ভেতর যায়। খুব সহজে নানান রকম ওষুধ খুঁজে পায়। ওষুধ এনে দেয় তুলে সে দোয়েল পাখির ঠোঁটে। একটু পরেই তার গায়ে আর জ্বর থাকে না মোটেই। জোনাকিকে দোয়েল পাখি আপন করে নেয়, হেসে খেলে গল্প করে রাত কাটিয়ে দেয়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে একদিন জোনাকি পোকাটা অসুস্থ ছিল, তাকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিল দোয়েল পাখি। আর দোয়েল যখন অসুস্থ তখন জোনাক পোকা কি করলো? রাতের গভীরে তার আলো জেলে জেলে দোয়েল পাখির জন্য ওষুধ খুঁজে নিয়ে আসলো। এখানে আমরা
কি দেখলাম? তুমি যদি কখনো কাউকে বিপদে পড়তে দেখো, তখন যদি তুমি তাকে সাহায্য করো, তাহলে একদিন, যে কোনো একদিন হয়তো তুমি কোনো বিপদে পড়লে তখন সেই মানুষটি ঠিকই এসে তোমাকে সাহায্য করবে। অতএব মানুষ হিসেবে আমাদের কি কাজ, আমাদের কি দায়িত্ব? একে অপরকে সহযোগিতা করা। ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি আসরে গল্প শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো অন্য কোনো দিন, অন্য আসরে আমি তোমাদেরকে আরও মজার মজার সব গল্প পড়ে শোনাবো। ততক্ষণ পর্যন্ত কী করতে হবে? ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং অনেক অনেক বই পড়তে হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি বিজয়ী বরকতুল্লাহ, আমি কিন্তু খুব ভালো আছি। আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে। তোমাদের জন্য গল্পের বই আছে। আজ আমরা এখান থেকে একটি গল্প পড়ে তোমাদের শোনাবো। চলো, আমার হাতে কি গল্পের বই আছে সেটা সম্পর্কে জানি। আমার ছোটবেলা থেকে না অনেক অনেক বই পড়ার শখ। আর যেমনটি তোমরা আমাকে দেখছো, জানছো, তার পেছনে কিন্তু বইয়ের অবদান অনেক। চলো, আমার হাতের বইতে এখন যাই। হাতে যে বইটি আছে তার নাম মোহনের দেয়াল। এটি লিখেছে ডক্টর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল। দেখো, এই বইয়ের মধ্যে কত সুন্দর সুন্দর ছবি আছে। আর এই সবগুলো ছবি এঁকেছে সুকন্যা আইন। আরও দেখতে পাচ্ছি বইয়ের প্রচ্ছদটি, ঘন জঙ্গল, তাই না? আর এখানে দেখতে পাচ্ছি তোমাদের মতোই ছোট্ট একটি বন্ধু, যে কিনা সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। আমার তো মনে হয় এই বন্ধুটি হচ্ছে মোহন, তাই না? চলো তো দেখি ভেতরে কি আছে গল্পের। ও, আরেকটা কথা বলে রাখি, মোহনের দেয়াল গল্প বইটি কতগুলো চ্যাপ্টারে বিভক্ত। চ্যাপ্টার মানে কি জানো? ছোট ছোট অংশে, এবং সেগুলোর নামও কিন্তু আছে। তাহলে পড়া শুরু করি। এ পথের শেষে আছে মোহনদের গ্রাম। সাগরের ঢেউয়ের সঙ্গীত মুখর সড়ক ধরে যেতে হয় শহর থেকে দূরে মোহনদের গ্রামে। কক্সবাজার জেলা সদর থেকে সড়কটি চলে গেছে টেকনাফ পর্যন্ত। এই সড়ক ধরে এগোলেই কিছু দূরে হিমছড়ির ঝর্ণা। ঝর্ণাটি ছোট, তবে বর্ষা মৌসুমে এটি বেশ মনোরম রূপ ধারণ করে। হিমছড়ির পর রেজুখাল। রেজুখাল পার হয়ে রাস্তার ডান দিকে তাকালেই ঝাউবনের ফাঁক দিয়ে চোখে পড়ে একটি দোতলা স্কুল ঘর। এই স্কুল ঘরের পঞ্চম শ্রেণীর ছাত্র মোহন। এই বয়সেই যার নাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। চলো তাহলে আজ তোমাদের মোহনের গল্প বলি। মোহনদের গ্রামটি খুব সুন্দর, ঝাউবন আর নানা গাছপালায় ঘেরা। এই গ্রামের লোকেরা বেশিরভাগই দরিদ্র জেলে। কিছু অবস্থা সম্পন্ন লোকজনও বাস করে এখানে, তবে জেলেদের মতো অন্য সবার জীবন জীবিকা এই সাগরের উপরেই নির্ভরশীল। তোমরা যারা কক্সবাজারে বাস করো কিংবা সেখানে বেড়াতে গিয়েছো, তারা নিশ্চয়ই হিমছড়ি বা রেজুখালের কথা শুনেছ বা দেখেছ। আমাদের কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এবার দ্বিতীয় অধ্যায়। ঢেউ ভাঙার শব্দ আসে স্কুলের আঙিনায়। মোহনদের গ্রামের মানুষেরা দরিদ্র হলেও প্রায় সবাই সচেতন। সকল পরিবারের ছেলেমেয়েরাই স্কুলে পড়তে যায়। গ্রামের কিছু ধনী পরিবারের শিশু জেলা সদরের স্কুলে পড়াশোনা করে। মোহনের বাবাও চান মোহনকে শহরের কোনো ভালো স্কুলে পড়াতে, কিন্তু শহর একটুও ভালো লাগে না মোহনের। ওর শুধু ভালো লাগে গ্রাম। ভালো লাগে গ্রামের বন্ধুদের নিয়ে একসাথে খেলতে আর সবার সাথে মিলেমিশে থাকতে। স্কুলের সহপাঠী, সাগরের জেলে, গ্রামের দোকানদার কিংবা এলাকার কৃষক
সবার সাথেই মোহনের ভালো সম্পর্ক। সাগরের ঢেউ এসে আছড়ে পড়ে মোহনদের স্কুলের আঙিনায়। সেই ঢেউ ভাঙা শব্দ অনবরত মিশে যায় শিশুদের উচ্ছল খেলাধুলা আর বই পড়া কলরবের সাথে। দেখো তো ছোট্ট বন্ধুরা, এই যে মোহনদের স্কুল কি সুন্দর করে আঁকা আছে না? আর ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলছে, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে একেবারে সমুদ্র। তোমাদের স্কুলের ধারেও কি এরকম সমুদ্র আছে, নদী কিংবা খাল? চলো এবার তৃতীয় অধ্যায়, পাহাড়ের মতো বিশাল হৃদয় তার। বন্ধুরা বলো তো, কার কথা বলা হচ্ছে? কার বিশাল হৃদয়ের কথা বলা হচ্ছে? নিশ্চয়ই মোহনের, কারণ মোহনের হৃদয়টা বিশাল বড়, তার অনেক কিছু ভালো লাগে। চলো এখন মোহনের উদারতার কথা জানার চেষ্টা করি। স্কুলের আঙিনা থেকে সাগরের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে পাহাড়। পাহাড়ের গা বেয়ে কলকলো ধ্বনি তুলে রাত দিন বয়ে চলে ঝর্ণা। ঢাল বেয়ে নেমে আসে নিচে, মিশে যায় সাগরের সাথে। স্কুলে ছুটির ঘন্টা পড়লে বন্ধুদের সাথে সারা পথ হইচই করতে করতে বাড়ি ফেরে মোহন। পথে কারো বিপদ বা যে কোনো প্রয়োজনে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। ওর বন্ধুরাও খুব ভালো। এ ধরনের সকল কাজে ওরা সব সময় মোহনের পাশে পাশেই থাকে। সাগর পাড়ে মানুষের জীবনে প্রায় সময় নেমে আসে নানান রকম বিপদ। সাইক্লোন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের কারণে মাঝে মাঝেই তাদের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হয়। এ ধরনের ঘূর্ণিঝড় বা সাইক্লোন এলে মোহনের বাবা গ্রামের লোকদের সাহায্যে এগিয়ে আসেন। বাবার সাথে মোহনও এগিয়ে আসে মানুষের সাথে। দেখলে তো মোহনের হৃদয়টা কত বড়, কত মানুষের সাহায্য করে ও। দেখো এখানে ছবিও আঁকা আছে। এই যে মোহন সাহায্য করছে গ্রামের বিপদে পড়া মানুষদের। চলো এরপরে চতুর্থ অধ্যায়ে যাই। মোহনকে নিয়ে বাবার চিন্তা। কেন এত চিন্তা বলো তো? চলো তো দেখি। মোহনের বাবা কর্মঠ ও হিসেবি মানুষ। দরিদ্র অবস্থা থেকে খুব পরিশ্রম করে তিনি কিছু সম্পদ অর্জন করেছেন। অনেকগুলো মাছ ধরা নৌকার মালিকও হয়েছেন। এ ধরনের সাগরে মাছ ধরা নৌকার মালিকদের স্থানীয় ভাষায় বহদ্দার বলা হয়। মোহনের বাবা একজন বড় বহদ্দার। তোমরা কি বুঝতে পেরেছো বহদ্দার মানে কি? এই যে দেখো, এই ধরনের নৌকার মালিকদের বহদ্দার বলা হয়। আর নৌকার নাম কি জানো? চলো তো দেখি। মনে হয় সাম্পান। বাবা ইচ্ছে মোহন যেন জাল, মাছ ধরার নৌকা, জেলেদের সাথে হিসাব নিকাশ এসব বিষয় ছোটবেলা থেকেই বুঝতে শেখে। সাগরের কোথায় কিভাবে দিনের পর দিন মাছ ধরতে হয়, গভীর সাগরের কোথায় কিভাবে মাছ বেচা কেনা হয়, জেলেদের সাথে কিভাবে তাদের দেনা পাওনা নিয়ে দর কষাকষি করতে হয়, মোহন যেন এসবই শিখে নিতে পারে। বাবা যেভাবে চিন্তা করেন মোহনের সেদিকে কোনো খেয়ালই নেই। তবে মোহনের পরোপকারী মনোভাবের জন্য মনে মনে বেশ গর্ববোধ করেন বাবা। এ কারণে মোহনের সকল আবদার ও দাবি তিনি প্রায়শই মেনে নেন। আবার ছেলে যেন বিগড়ে না যায় কিংবা তার দাবি দেওয়া বেড়ে না যায়, সেজন্য ছেলের প্রতি তার দুর্বলতাটুকু তিনি মোটেও বুঝতে দিতে চান না। এবার পঞ্চম অধ্যায়, জেলেদের প্রতি বাবার দৃষ্টিভঙ্গি। মোহনের বাবাকে স্থানীয় লোকজন খুবই হিসেবি বলেই জানে। কখনো কারো কথায় নড়চড় হলে তিনি তা সহ্য করতে পারেন না। নিজে সততার সাথে জীবনযাপন করেন, এজন্য অন্য সবার কাছ থেকেও তিনি একই রকম আচরণ প্রত্যাশা করেন। তিনি জেলেদের খুব বিশ্বাস করেন। জেলেদের প্রতি তার যথেষ্ট দয়া মায়াও রয়েছে। তবে মাঝে মাঝে জেলেরা তাকে না জানিয়ে গভীর সাগরে মাছ বিক্রি করে দেয়। তারা মালিকদের পাওনা ঠিকমতো বুঝিয়ে দিতে পারে না। তাই মোহনের বাবা মনে করেন তার নৌকা নিয়ে যারা কাজ করবে তাদের অবশ্যই সৎ হতে হবে। কখনো কখনো জেলেদের আচরণে তার ধারণা জন্মেছে যে তাদেরকে যে বেতন দেওয়া হয়, যেভাবে নৌকা ও জালসহ বিপদে আপদে অন্যান্য সুবিধা দেওয়া হয়, তার তুলনায় তাদের কাছ থেকে তিনি পাওনাটা কখনোই বুঝে পান না।
জেলেরা যাতে ভুল হিসেব নিকেশ দেখাতে না পারে এবং ঠিকমতো কাজ করে, এজন্য তিনি সব সময় সতর্ক দৃষ্টি রাখেন। এরপর পরের অধ্যায়, একদিন ভীষণ রেগে গেলেন বাবা। কেন রেগে গেলেন বন্ধুরা, চলো তো দেখি। সেদিন স্কুল থেকে ফিরছিল মোহন। হঠাৎ সাগর পাড়ে জেলেদের ভিড় দেখে থামল। দূর থেকে কিছুই বুঝতে পারল না সে, তাই ধীরে ধীরে এগিয়ে গেল ভিড়ের দিকে। বাবা কথা বলছিলেন জেলেদের সাথে। খুব রেগে রেগে কথা বলছিলেন তিনি। জেলেদের সাথে বাবাকে এভাবে কথা বলতে দেখে অবাক হলো মোহন। কারো সাথে এভাবে কেউ কথা বলে? মোহন একবার ভাবল, যাই কাছে গিয়ে বাবাকে একটু শান্ত হতে বলি। কিন্তু পরক্ষণেই বাবার অমন রাগ দেখে মোহনের সাহস হলো না। ওদিকে মোহনের বাবার সামনে জেলেরা সবাই চুপ। জেলেদের মধ্যে কেউ কেউ তাকে বোঝানোর চেষ্টা করলেও তার রাগের সামনে কেউ আর মুখ খুলতে সাহস পেল না। মুখ নিচু করে তাকিয়ে রইল মাটির দিকে। কিন্তু বাবা এত রেগে গেল কেন বলো তো? চলো পরের অংশে যাই। পরের অধ্যায়ের নাম থমকে গেল সব। একটু পর জেলেদের সবাই চলে গেলেন। মোহনের বাবা তখনও দাঁড়িয়েছিলেন নীরবে। মোহনের সামনে তিনি কখনো চিৎকার করে কথা বলেন না, তাই নিজেও এমন বাঁধ ভাঙা রাগের সময় ছেলেকে দেখে তিনি বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর এক সময় তিনিও চলে গেলেন সৈকত থেকে। মোহন তখনও দাঁড়িয়ে রইল সৈকতে। এভাবে কতক্ষণ দাঁড়িয়েছিল মনে নেই তার। জোয়ারের পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। একসময় ঢেউ এসে পা ভিজিয়ে দিতেই পাহাড়ের দিকে ঘুরে তাকালো মোহন। ওদিকে সারি সারি ঝাউ গাছ, পিচ ঢালা পথ আর সবুজ শ্যামল মায়া ভরা গ্রাম। দেখো বন্ধুরা, ঠিক এভাবে দাঁড়িয়েছিল মোহন। ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল তার কিন্তু মনে নেই। পা ভিজিয়ে না দিলে সে টেরি পেত না কতক্ষণ দাঁড়িয়েছিল। চলো পরের অংশে যাই। হাজার বছরের পুরনো পাহাড়। ঝাউ গাছের ওপর দিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ের এই ঢালটিকে খুব ভালো লাগে মোহনের। সৈকতে নামলেই মোহন অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে পাহাড়ের ঢালের দিকে। ওর কাছে মনে হয় যেন হাজার বছর ধরে বিশালকায় এক উদার শান্ত সৌম্য কিশোর বুক গুছিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পাহাড়ের এই ঢাল বা দেয়ালে মানুষের কপালের চিন্তার ভাঁজ পড়া রেখার মতো ভাবনার কোনো চিহ্ন নেই। নেই স্বার্থপরতার চিহ্ন, বৈষয়িক ভাবনার ছিটে ফুটাও নেই। নেই কঠিন নিয়মের বেড়াজাল, লেনদেন কিংবা দেনা পাওনার কোনো হিসেব। পাহাড়ের এই দেয়াল জেলেদের রোদ, ঘাম, বৃষ্টি, ঝড় আর উত্তাল ঢেউয়ের তাণ্ডবে নেয়ে ওঠা শান্ত পরিশ্রান্ত জীবনের সাক্ষী। যেন হাজার বছর ধরে শুধুই চেয়ে চেয়ে দেখছে জেলেদের উপর ঘটে যাওয়া বঞ্চনা আর শোষণ। বন্ধুরা, তোমরা কি কখনো সাগর পাড়ের জেলেদের এরকম কষ্টের কথা কখনো শুনেছ? শুধু তাদের নয়, বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে, যেমন কামার, কুমার, তাঁতি, জেলে। তারা সব সময় শোষণের শিকার হয়ে এসেছে। তোমরা কি তাদের জন্য কিছু করতে চাও? চলো তো দেখি মোহন কি করছে তাদের জন্যে। এবার পরের অধ্যায়, ইচ্ছে পূরণ। পরের দিন সুপারি বাগানের ধারে বাবা বসে কি যেন ভাবছিলেন। এমন সময় মোহন এলো। বহদ্দার সাহেব বললেন, কি বাবা, কিছু বলবে? মোহন বলল, জি বাবা, তোমার নৌকাগুলি আমাকে কয়েকদিনের জন্য দিতে পারবে কি? মনে মনে থমকে গেলেন বাবা। একটু সময় নিয়ে কিছুক্ষণ একটা ভাবলেন, তারপর বললেন, নৌকা দিয়ে তুমি কি করবে বাবা? মোহন বলল, কিছু তো একটা করবই, তবে তোমার নৌকার কোনো ক্ষতি হবে না। গতকাল থেকে এমনিতেই ছেলের কাছে একটু লজ্জায় পড়েছিলেন বাবা। জেলেদের সাথে অমন রাগ করে কথা বলা তার ঠিক হয়নি, তাই এখন তিনি মোহনের মন ভালো করতে চান। বাবা বললেন, ঠিক আছে, আমি 7 দিনের জন্য তোমাকে নৌকাগুলি দিলাম। তুমি যেভাবে চাও সেভাবেই নৌকাগুলি নিয়ে কাজ করতে পারো। বাবার সহযোগিতায় মোহন মনে হয় মহৎ কোনো কাজ করতে যাচ্ছে। চলো তো দেখি সেটা কি কাজ। পরের অধ্যায়,
জেলেদের নতুন সকাল। সকাল হতে না হতেই মোহন এলো সমুদ্র সৈকতে। পাহাড়ের সেই যে দেয়াল, তার সামনের দিকে যে কটা নৌকা আছে মোহনদের, তার সামনে এসে দাঁড়ালো মোহন। একটু একটু করে বেলা বাড়ার সাথে সাথে জেলেরা সাগর পাড়ে এসে উপস্থিত হলো। রেয়াজ চাচা, তমিত চাচা, কাল্লু ভাই, আরও অনেকে। মোহন ওদের কাছে এলো, সবাইকে অবাক করে দিয়ে বলল, আজ থেকে এই নৌকাগুলি আপনারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারেন। সাগরে মাছ ধরা শেষে আপনারা ঠিক করে নেবেন কার কত পাওনা। সাগরে যেদিন যেমন মাছ পাওয়া যাবে সেই অনুযায়ী আপনারাই ঠিক করবেন দুপক্ষের কে কত পাবে। আমরা আপনাদের উপর কোনো অন্যায়ের বোঝা চাপাতে চাই না। মোহনের কথা শুনে জেলেরা প্রথমে অবাক হলেও একটু পর তার সব কথা মেনে নিল। ওই দূরে দাঁড়িয়ে আছে মোহনের বাবা। বোঝা গেল মোহন যা বলছে তাতে তারও সম্মতি রয়েছে। আজকের এই সকাল 1000 বছরের চেয়েও নতুন এক সকাল বলে মনে হলো জেলেদের কাছে। ওদের চোখে ভেসে উঠল নতুন দিনের স্বপ্ন, যেখানে কোনো অভাব নেই, বঞ্চনার কষ্ট নেই, কেবল আছে সচ্ছলতা, আছে সুখ আর সুখ। দেখো বন্ধুরা, এখানে মোহনকে দেখা যাচ্ছে। মোহন কি করছে? জেলেদের সাথে কথা বলছে, আর দূরে আছে বাবার সেই নৌকাগুলি। মোহন কেমন বুদ্ধিমান, তাই না? কেমন করে বুদ্ধি করে বাবার সেই নৌকাগুলি জেলেদের দিয়ে দিল, আর জেলেরা সেটা নিয়ে কেমন করে সচ্ছল হয়ে উঠল, সে কাহিনী পাবো এর পরের অধ্যায়ে। চলো শুনি। মোহনের উদারতা সেই থেকে শুরু। এই পাহাড়ের দেয়াল বরাবর যেসব নৌকা বাঁধা থাকে, জেলেরা সেগুলো নিয়ে ইচ্ছে মতো সাগরে মাছ ধরতে যায়। চাহিদা অনুযায়ী নিজেদের ভাগ রেখে তারপর মোহনদের পাওনা মেটায়। এতে তারা পরিবার নিয়ে বেশ সচ্ছলভাবে চলতে পারে। বহত্তর সাহেবকে প্রথম দিকে চিন্তিত মনে হলেও এখন তিনি বেশ হাসি খুশি। মোহনের উদারতার কারণে জেলেরা এখন নৌকাগুলির খুব যত্ন নেয়। জাল, নৌকা, মাছ ধরার সরঞ্জাম কোনো কিছুই যেন মোহনদের আর চিন্তা করতে হয় না। মোহনের এমন বুদ্ধি ও উদারতার কথা কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ল সবখানে। শহর থেকে কিছু লোক এসে পাহাড়ের দেয়াল জুড়ে লিখে দিল মোহনের দেয়াল। সারি সারি নৌকা বাঁধা থাকে এখানে, প্রত্যেক নৌকার গায়ে লেখা মোহনের দেয়াল। সাগরের অনেক দূর থেকে দেখা যায় এই দেয়াল। মোহনের দেয়ালই জেলেদের বাঁচিয়েছে 1000 বছরের বঞ্চনা থেকে। শুধুই যে পাহাড়ের ঢালে লেখা মোহনের নাম তা কিন্তু নয়, মানুষের হৃদয়ে লেখা হয়ে গেছে মোহনের নাম। দিকে দিকে আজ জেগে উঠেছে মানবতা, গড়ে উঠেছে মোহনের দেয়াল। বন্ধুরা, আমার গল্প কিন্তু এখানেই শেষ। কেমন লেগেছে তোমাদের গল্প বলো তো? মোহনকে কেমন লেগেছে? দেখলে তো বন্ধুরা, বয়সে ছোট হলেও মোহন তার বুদ্ধিমত্তার জোরে হাত বাড়িয়ে দিয়েছে জেলেদের কাছে। জেলেদের অমানসিক কষ্ট তাকে ভীষণ নাড়া দিয়েছে। তাই এখান থেকে আমরা শিখতে পারি, আসলে মানুষের ইচ্ছে শক্তি যথেষ্ট মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়ার জন্যে, এবং সেটা হবে সাহায্যের। বন্ধুরা, মোহনদের গ্রামের খেটে খাওয়া মানুষের এই কষ্টের মতোই তোমাদের গ্রামের এরকম কষ্ট আছে কারো? তোমরা কি কখনো ভেবেছো তাদের তোমরা কিভাবে সাহায্য করতে পারবে? বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, রাতের আধারে দোয়েলকে জ্বরের ওষুধ এনে দিয়েছিল কে? প্রশ্ন 2, মোহনের দেয়াল গল্পে পাহাড় ও নৌকার গায়ে কি লেখা ছিল? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার। বন্ধুরা, বই পড়ি জীবন গড়ি আমাদের এই আসরে অনেকক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার গল্প শুনেছ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে বই পড়ো।